এই বাচ্চাটা যদি কন্টিনিউয়াস 10 ইয়ার্স এখানে থাকে, মাঝখানে যদি সে কোথাও অল্প সময়ের জন্য বেড়াতে যায়, দেশে যায়, কিছু হয়, এইটা সমস্যা নাই। কিন্তু মানে কন্টিনিউয়েশনটা ব্রেক হয় না এবং 10 বছর এখানে আছে, সে এলিজিবল হচ্ছে ব্রিটিশ সিটিজেন হিসেবে রেজিস্টার করার জন্য। পড়াশোনা করেছে, বাট আমরা তো লতে পড়াশোনা করিনি। এক্স্যাক্টলি, তাই না? ব্যাপারটা এটা। সো আই হ্যাভ টু সে সামথিং, যেই আনসার গুলো দিব এইগুলো আপনার কারেন্ট সলিসিটর বা লয়ারের সাথে হেভিলি কন্ট্রাডিক্ট করবে আমার আনসারটা। নেক্সট যখন আমি ভিসা এক্সটেনশন করব, তখনই তাকে কি 5 ইয়ার্স ছুটি দিব, নাকি আর একটা ভিসা কন্টিনিউ করলেই ও মানে 5 বছর পরে ও আইলারের হবে? নাকি আমি উত্তর যেটা দিব সেটা হয়তো আপনাকে মনে একটু কষ্ট দিয়ে দেওয়া হবে, বাট আই হ্যাভ টু ফলো দ্য ল, আই হ্যাভ টু ফলো দ্য রুল, আই হ্যাভ নো আদার চয়েস। আমি নিজে বানিয়ে কিছু বলতে পারবো না, যদি বলি সেটা তো হবে রং অ্যাডভাইস। নেক্সট কলে চলে যাই। কি আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো। সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। জি ভাইয়া, আমার একটু প্রশ্নটা একটু লেন্দি হবে আমার ছেলের ব্যাপারে। আমার আমি 2014-এ আমার ছেলে এবং আমি এদেশে আসি আমার হাজবেন্ডের ডিপেন্ডেন্ট হয়ে। আমার ছেলের বয়স হচ্ছে 6 বছর ছিল তখন, যখন আমি এখানে আসি। তো আসার পর ভাই আমার হাজবেন্ড 2019-এ ব্রিটিশ সিটিজেন হয় এবং ইন দ্য মিন টাইম 2014 to 2019 আমাদের কোনো ভিসা স্ট্যাটাস ছিল না। তো 2019-এ যখন আমার হাজবেন্ড ব্রিটিশ সিটিজেন হয়, তখন আমরা তার ডিপেন্ডেন্ট হয়ে আমার ছেলে এবং আমি 2.5 বছরের থ্রুতে ভিসা এক্সটেনশন করি। দেন 2023-তে আমি আমার ছেলেকে নিয়ে বাংলাদেশে ভিজিট করি এবং আবার আসি আর কি। 1 মাসের মতো ছিলাম আমরা বাংলাদেশে। আসার পর আমার ভিসাটা শেষ হয়ে যায়, 2.5 বছরের ভিসাটা। তো এক্সটেনশন করতে যাওয়ার পরে আমার সলিসিটর বলে যে আমার হাজবেন্ড আর কি ওরটাও এক্সটেনশন করতে চেয়েছিল, আমার বড় ছেলেরটা, যে থাক, যেহেতু কন্টিনিউটি আসছে, কন্টিনিউ চলতে থাকুক এটা। তো আমার সলিসিটর বলতেছে যে না, লাগবে না, ও যেহেতু আন্ডার 18, ও কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স হলেই হবে। দেন 10 ইয়ার্স যখন ওর হয়ে যাবে, আমরা ওর ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লাই করে দিব। তো দ্যাটস ফাইন, আমরা রিলাই করছি ওনার উপর। তো যখন ওর 2024-এ ডিসেম্বরের 9 তারিখে ওর 10 বছর হয়, আমারও হয় সেই সাথে। তো ইন দ্য মিন টাইম 2024-এ আমরা না করে ফেব্রুয়ারিতে ওর জন্য ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লাই করি 25-এর। তখন ওরা আমার ছেলেটা রিফিউজ করে দেয় এবং ওরা রিজন দেখায় যে আমার ইন দ্য মিন টাইম ভাইয়া আমার হয়নি, আমারটা না হয় বাদই দিলাম, আমার ব্রিটিশ সিটিজেনটা হয়নি, আমি আর কি আন্ডার 10 ইয়ার্স থেকে 5 ইয়ার্স রুটে আবার কনভার্ট করছে, সামথিং একটু প্রবলেম ছিল। তো ওরা রিজন দেখায় যে ওর বাবা ব্রিটিশ বাট ওর মা ব্রিটিশ না। সো আমরা এই একটা রিজনে ওকে দিতে পারছি না। সেকেন্ড হচ্ছে, সেলিম ভাই শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। সেকেন্ড রিজন আমি বলে দিই। সেকেন্ড রিজন হচ্ছে বাচ্চার জন্ম ইউকের বাইরে, এই জন্য বাচ্চা 10 বছর এখানে থাকা সত্ত্বেও লিভ টু রিমেইন না। সেকেন্ড রিজন না ভাইয়া, সেকেন্ড রিজন ওরা উল্লেখ করে দিচ্ছে এখানে যে অ্যাটলিস্ট 12 মান্থ ওর একটা ভিসা যদি থাকতো, হোল্ড করতো, দেন তাকে তারা দিত। এই কেস ওয়ার্কার লিখে দিয়েছে মেইলে, একদম স্পষ্ট করে 2টা রিজন দিয়ে দিয়েছে। একটা হচ্ছে যদি বোথ প্যারেন্টস ব্রিটিশ সিটিজেন, অর 12 মান্থ যদি ওর ভিসা থাকতো। তো রিফিউজ করার পরে বলছে তোমরা চাইলে ইউ ক্যান আপিল, বাট আমরা আর যাই নাই ভাইয়া ওইটাতে। তো আমরা আবার তার জন্য 7 ইয়ার্স রুটে যেটা বাচ্চারা থাকলে হয় সেটাতে করি। করার পর ওর 2.5 বছরের ভিসা এই ফেব্রুয়ারিতে আসে ভাইয়া। 10 ইয়ার্স রুটে ওকে 2.5 ইয়ার্স দিছে। ইন দ্য মিন টাইম ভাইয়া ওর অক্টোবরে হবে 18। আমার ছেলে এখন কলেজে যাচ্ছে। তো আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, আমরা কি, আমার সলিসিটর এখন বলছে যে ও এখন যেহেতু ওর ভিসা চলে আসছে, ওর জন্য আমরা ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লাই করতে পারবো। এখন ভাইয়া ইন দ্য মিন টাইম আমি অনেক টাকা খরচ করে ফেলেছি এর মধ্যে। আমার কি উচিত হবে? এটা কি মানে আমি কি করতে পারবো ওর জন্য ভাইয়া? মানে আমি আসলে ফিনান্সিয়াল ব্যাপারটাও দেখছি, আর আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না সেলিম ভাইয়া, যেই কারণে আপনার কাছে আমার আজকে প্রশ্নটা। আমি যদি একটা অনেস্ট একটা অ্যান্সার পাই ভাইয়া, দেন আমি হয়তো ওইভাবে আগাবো আর কি সামনে। থ্যাংক ইউ আপা। আমি আপনাকে বলে দিচ্ছি যেটা ইমিগ্রেশন রুল অনুযায়ী আমি বলছি, আমি উইথ ডিউ রেসপেক্ট, অন্য কারো আমার এই বলাতে অন্য কারোর সাথে ডিসএগ্রিমেন্ট হয়ে যাবে, হ্যাভিলি ডিসএগ্রিমেন্ট হবে। ইন ফার্স্ট প্লেস যখন তার 10 বছর হয়েছিল এই দেশে, তখন
তখন যে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল এটা ইট ওয়াজ কমপ্লিটলি রং অ্যাপ্লিকেশন। হোয়াই? কারণ বাচ্চা ১০ বছরের একটা কারা এলিজিবল আমি আপনাকে ১ম এ যদি একটু বলে দেই সেটা হচ্ছে কোনো চাইল্ড যদি ইউকে তে বর্ন করে, কেউ যদি ইউকে তে বর্ন হয় মানে জন্ম নেয়, তারপরে এই বাচ্চাটা যদি কন্টিনিউয়াস 10 ইয়ার্স এখানে থাকে, মাঝখানে যদি সে কোথাও অল্প সময়ের জন্য বেড়াতে যায়, দেশে যায়, কিছু হয়, এইটা সমস্যা নাই। কিন্তু মানে কন্টিনিউয়েশনটা ব্রেক হয় না এবং ১০ বছর এখানে আছে, সে এলিজিবল হচ্ছে ব্রিটিশ সিটিজেন হিসেবে রেজিস্টার করার জন্য। মানে তাকে ব্রিটিশ সিটিজেন করা যায়। ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে তাকে করা যাবে। এটা ইমিগ্রেশন রুল সরি ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1981 এর আন্ডারে। আর আ বাচ্চার জন্ম বাইরে হওয়ার কারণে আসলে সেখানে কোয়ালিফাই করে না। তাহলে অল্টারনেটিভ আবার কি ছিল? ২ প্যারেন্টস যদি ব্রিটিশ সিটিজেন হয় এবং বাচ্চার জন্ম ইউকের বাইরে, এখানে আবার আরেকটা রুল আছে। বা বাচ্চার জন্ম কিন্তু হতে হবে প্যারেন্ট ব্রিটিশ হওয়ার আগে, তাহলে ইউকের বাইরে হলে এই বাচ্চাও জন্মের পর থেকেই ব্রিটিশ। আরেকটা হচ্ছে ডিসক্রিশন এপ্লাই করার জন্য বলা যায় যদি ২ প্যারেন্টসই ব্রিটিশ সিটিজেনশিপ হয়ে আছে কিন্তু বাচ্চার এখনো ব্রিটিশ সিটিজেনশিপ হয় নাই, বাচ্চার জন্মও ইউকের বাইরে হয়েছে এবং বাচ্চা আ এমন কোনো কিছু ইনডিফিনিট কোয়ালিফাই করে না, কিন্তু বাচ্চা জন্ম ইউকের বাইরে হলেও তাকে করা সম্ভব অ্যাপ্লিকেশন করে, এরকম নজির আছে এবং এটা অ্যাকসেপ্টেড হতো। ওরা যে বলেছে ১ম রিজনটা ওই রিজনের মধ্যে এটা পড়ে। দ্বিতীয় যেটা সেটা ওরা, আপনি একটু লেটারটা একটু কাইন্ডলি আরেকবার খেয়াল করবেন। ওখানে কি এটা বলে নাই যে ১ বছর যাবত অন্তত তার ইনডিফিনিট লিভ টু রিমেইন থাকতে হবে। এমন না যে লিমিটেড লিভ টু রিমেইন না থাকতে ভাইয়া, হবে। না, এটা বলেনি। ওরা একদম ২ টা রিজন সেলিম ভাইয়া লিখে দিয়েছে যে 12 মান্থস এট লিস্ট ওর একটা ভিসা যদি হোল্ড করত দেন তারা ওর তারপরেও তারা বিবেচনা করে দেখতো। বিকজ ওর অনেক হাফ লাইফ কিন্তু ভাইয়া ওর। কারণ 6 ইয়ার্স সে নাও হি ইজ ইন 17 সেলিম ভাইয়া। আমি তো জানি। আ যেটা সেই হয়ে গেছে ওই সময় যেটা করা উচিত ছিল, আপনার সাথে তারও এক্সটেনশন করা উচিত ছিল। একটা পর্যায়ে আপনার আর তার ইনডিফিনিট লিভ টু রিমেইন হতো। তারপরে গিয়ে তার ব্রিটিশ সিটিজেনশিপ করা যেত। এটা হতো যে প্লেন এবং ক্লিয়ার কাট একটা অপশনস। এই যে দ্বিতীয় অপশনটা বলছেন এটাও হচ্ছে তার ডিসক্রিশন এপ্লাই এর জন্য। ডিসক্রিশন এপ্লাই এর জন্য এই যে ১ বছরের ভিসা থাকার পরেই তারা দিয়ে দিবে, এইটাও ডিসক্রিশন এপ্লাই এর জন্য। এটা সে ডিসক্রিশন এপ্লাই এর জন্য উইলিং ছিল। কিন্তু আর এখন হচ্ছে যে ফেব্রুয়ারিতে ভিসা পেলে তো আগামী বছর যখন ফেব্রুয়ারি হবে তখন তার বয়স ওভার 18 হয়ে যাবে। আমার মতে সে ছিটকে যাচ্ছে। এখানে আপনি আমাকে ফাইনাল যে কোয়েশ্চেন করছেন যে আপনি ব্রিটিশ সিটিজেনশিপ এর বাচ্চার জন্য এপ্লাই করবেন কিনা এবং এটার মেরিট কতটুকু আছে, নাকি আ একদিকে তো টাকার একটা খরচও আছে, তারপরে এটা মেরিট কতটুকু আছে এটাও জানার বিষয় আছে। আমার আনসার হচ্ছে না আপা, করাটা আমার দৃষ্টিতে এটা ঠিক হবে না। আমি যে একটু আগে বললাম যে আমি যেই আনসার গুলো দিব এগুলো আপনার কারেন্ট সলিসিটর বা লয়ারের সাথে আম হেভিলি মানে কন্ট্রাডিক্ট করবে আমার আনসারটা। তো আনফরচুনেটলি আমার কিছু করার নেই। আমাকে ফলো করতে হবে হোম অফিস কি বলছে, ইমিগ্রেশন রুল কি বলছে এবং ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1981 কি বলছে। এই সবগুলো যদি আমি যতটুকু পড়াশোনা করেছি, আমার যতটুকু অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেগুলোর বেসিসে আমি বলি যে দিস চাইল্ড অর দিস পারসন ডাজ নট কোয়ালিফাই ফর ব্রিটিশ সিটিজেনশিপ ইয়েট এবং এটা বাউন্ড টু বি রিফিউজড। আপনি আমাকে একটা জিনিস বলেন তো যে আপনার ইনডিফিনিট হয়ে গিয়েছে না আপনি 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট না, এ আছেন? আমার ভাইয়া ১ম এ আমার ট্র্যাক চলে গিয়েছিল। এটাও সলিসিটরের ভুল ছিল ভাইয়া। আমার হাসব্যান্ডের অ্যাপ্লিকেশন এর সাথে আমার বাচ্চা আমার নাম ইনক্লুড করে নাই। তো যে আর কারণে ইউ আমার সিউর বাচ্চার উনি ইমিগ্রেশন সলিসিটর? কিছু মাইন্ড করবেন না। উনি কি ইমিগ্রেশন সলিসিটর ফর জাস্ট ফর ইওর ইনফরমেশন। হ্যাঁ, আমার ইমিগ্রেশন সলিসিটর ভাইয়া এবং এবং আ আ আ আমি আসলে এখন লাইভে বলতেও পারছি না না ঠিক ভাইয়া। আছে। আমি যে চাচ্ছি না। আমি শুধু এইটুকু আমাদের কিন্তু কিছু কিন্তু উনি হয়তো অনেস্টলি ভাইয়া পার্সোনালি চাচ্ছিল না যে আমাদের এই ভুলটা হোক। কারণ কোন সলিসিটরই আমার মনে হয় তার ক্লায়েন্টের কোনো ক্ষতি করতে চায় না। মানে হয়ে গিয়েছে ওনার। আর ভাইয়া আমরা তো পড়াশোনা করেছি বাট আমরা তো লতে পড়াশোনা করিনি। এক্সাক্টলি তাই না? ব্যাপারটা এটা না সেলিম সেটা ভাইয়া। না। তো আমি বলছি যে ওনার কিছু গাইডলাইন বেসিক ব্যাপার অনুযায়ী আছে। কিছু ওনার রাস্তা। আপা থ্যাংক ইউ। কিছু বেসিক ব্যাপার আছে যে সেই স্টেজে যদি ভুল হয়, কেউ ভুল করে তাহলে আমি আ আই এম সরি টু সে তার তার এফিসিয়েন্সি নিয়ে আমার কোয়েশ্চেন আছে। মানে তার নলেজ নিয়ে আমার কোয়েশ্চেন আছে। কিছু বেসিক জিনিস। ওই বেসিক জিনিস তো ভুল হওয়ার কথা না। বেসিক জিনিস হচ্ছে যে একজন মানুষকে আমি এড করব না, তাকে ওভার স্টেয়ার করে ফেলবো। এইটা কিভাবে হয়? ওভার স্টেয়ার করে আমি কিভাবে তাকে বলব যে ১০ বছর পরে সে কোয়ালিফাই করে। ১০ বছর পরে কোয়ালিফাই করে কারা? যারা ইউকেতে জন্মগ্রহণ করে তারা। যে বাচ্চাটা জন্ম নিয়েছে ইউকেতে। এই বাচ্চা ইউকেতে জন্ম নেয়নি। আপনি আমাকে বলছেন ৬ বছর বয়সে এসছে। তাহলে তো
স্ট্রেট ফরওয়ার্ড কোনো ইয়ে নাই, তার জন্য ব্রিটিশ সিটিজেনশিপ এখন নাই। সো এটা তো তাকে জাস্ট সিম্পলি তার রিনিউ করার জন্য, রিনিউ করার ফিস আপনি দিবেন, রিনিউ করার ডকুমেন্টস আপনি দিবেন, এবং রুলও বলছে রিনিউ করতে হবে, এভাবে আপনি ওভারস্টে করে রাখতে পারবেন না। তাহলে কেন অ্যাডভাইস করা হবে যে না, ইউ ডোন্ট নিড টু মেক দ্য রিনিউয়াল অ্যাপ্লিকেশন, ইউ জাস্ট মেক হিম অ্যান ওভারস্টে অ্যান্ড আফটার কমপ্লিটিং 10 years ইউ মেক আ ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। তারপরে আরেকবার আপনি আবারও যখন মানে এখন বলা হচ্ছে গিয়ে কি যে ফেব্রুয়ারি মাসে ভিসা ওকে, গ্রান্ট ওকে, হয়েছে, ওকে, এক বছরের কথা বলছে হোম অফিস। আর সরি টু সে দ্য সলিসিটর সাহেব বলছেন যে এখন করে ফেলেন। এগেইন তো আমার এফিসিয়েন্সি নিয়ে কোয়েশ্চেন তুলতেই হচ্ছে। আই এম ভেরি সরি। আমার তো মানে উইথ ডিউ রেসপেক্ট, আমি সবাইকে রেসপেক্ট করি, কিন্তু ভুল হলে আমাকে তো ভুল বলতেই হবে, এবং যেই ভুলে আমার ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল লস হবে, আমার ক্লায়েন্টের ইমিগ্রেশন হিস্ট্রিতে এফেক্ট করবে, আমার ক্লায়েন্টের ফিউচার অ্যাপ্লিকেশনের কনসিকুয়েন্সেস আছে। সো আই হ্যাভ টু সে সামথিং। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে না, তাকে আপনি রাইট ট্র্যাকে উঠান, তাকে ভিসা পেয়েছে, এই ভিসাটা কন্টিনিউ হোক। সেলিম এখন ভাইয়া, আমার দৃষ্টিতে তাহলে হচ্ছে যে আমি তাহলে বটম লাইন কি বলি যে কখন সে কোয়ালিফাই করবে, এটা যদি বলি তাহলে কিন্তু আমি যে আনসারটা দিব এটা আপনার মনে কষ্ট দিবে। আসলে সেটা কি, সে মাত্র এখন থেকে শুরু হলো তার 10 ইয়ার্স পুরো করতে হবে, 2.5 বছর করে করে 4 বারে টোটাল 10 ইয়ার্স যখন একটানা হবে, কারণ সে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, এখন সে আর চাইল্ড থাকছে না। তাহলে সে তো সেই 27 বছর বয়সে গিয়ে সে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবেন, এবং অবশ্য তাকে ইয়ে করা যাবে, সরি 5 বছরের রুটে তাকে ফেলা যাবে। 1 মিনিট আপু, 5 বছরের রুটে কিভাবে ফেলা যাবে? ওই যে ওই ওই যে বিলো 25 এবং চাইল্ডের ক্যাটাগরি যারা, 5 বছর রুট টু সেটেলমেন্ট তাদের, 5 বছর পরে সে সেটেলমেন্ট পাবে। তার আবার 1 বছর পরে, তাহলে আবার আরেকটা প্রবলেম হয়ে যাবে। এখনকার আইন অনুযায়ী যখন ব্রিটিশ আজকের প্রথম কলার সম্ভবত ছিলেন যে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হলে আবার পিছনে যাওয়া হবে 10 বছর, যে এখানে কোনো ওভারস্টে নাই। তো এখন থেকে 5 বছর পরে যদি উনি ইনডিফিনিট পানও আপনার এই ছেলে, তখন তার 1 বছর পরে যদি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করেন, মানে 6 বছর পরে, তাহলে 10 বছর যদি আমরা তখন থেকে ব্যাকে যাই, তাহলে তো অন্তত 4 বছরের মতো আমি ওভারস্টে থেকে যাচ্ছি, মানে আমার মানে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে। তো ওটাও আর একটা টেকনিক্যাল ইস্যু হয়ে দাঁড়াবে। সো এখন আপনি এটা কন্টিনিউ করেন, ডু নট, মানে আমার অ্যাডভাইস হচ্ছে যে প্লিজ এটা ঠিক হবে না আপনার ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা, কারণ এটা এখন সে কোয়ালিফাই করে না। নো ওয়ে সে কোয়ালিফাই করে আমার দৃষ্টিতে। ঠিক আছে আপা? এখন ওকে। অবভিয়াসলি সেলিম ভাইয়া, আপনি আরেকটা আপনি কোশ্চেন। চাইলে আরো কারো ওপিনিয়ন নিতে পারেন। এইটা না, হচ্ছে আপনার অভিরুচি। সেলিম ভাই, আমার একটু জাস্ট একটা কথা, তাহলে আমার এই ছেলে যে 10 বছরের রুটে যে 2.5 বছর পেলো, তাহলে 2.5 বছর পরে কি নেক্সট যখন আমি ভিসা এক্সটেনশন করব তখনই তাকে কি 5 ইয়ার্স রুটে দিব, নাকি আর একটা ভিসা কন্টিনিউ করলেই ও মানে 5 বছর পরে ও আইলারের ইয়ে হবে ওকে, সেলিম ওকে, ভাইয়া? ওকে, ওকে, ওকে। একটু বুঝিয়ে দিই আরেকবার। সে অলরেডি ১০ বছর যদিও লিখেছে, ৫ বছর পরে সে সেটেলমেন্ট নিতে পারবে। কিভাবে নিতে পারবে? এই রুলটাও গত বছরে চেঞ্জ হয়েছে। সেটা কি, যে আপনি ইদানিংকালে শুনেছিলেন না বাচ্চাদের ৫ বছরের সেটেলমেন্ট, বাচ্চাদের ৫ বছর, কারো মানে কিছু মিথ সৃষ্টি হয়ে গিয়েছিল। এইটাই হচ্ছে সেটা। যে কেউ কোনো বাচ্চাকে যদি স্ট্যাটাস দেওয়া হয়, ২.৫ বছরের ভিসা দেওয়া হয়, সে যদি আন্ডার এইজ থাকে তাহলে সে এই ২.৫ বছর করে ২ বার যখন কমপ্লিট করবে ৫ বছর, তখন সে সেটেলমেন্ট নিতে পারবে। বড়দের জন্য, অ্যাডাল্ট না, ২৫ এর বেশি যাদের বয়স। এখানে ৩ টা ক্যাটেগরি। ফার্স্ট অফ অল আমি বলি, একটা হচ্ছে যারা চাইল্ড মানে হচ্ছে ১৮ এর নিচে। তারা ৭ বছর পরে সেটেলমেন্ট নিতে পারে। সেটেলমেন্ট না, মানে বাইরে জন্ম, ধরে নেন বাইরে জন্ম নিয়েছে, সে এখানে এসছে, ৭ বছর পূর্ণ করেছে, তাকে ২.৫ বছরের ভিসা দেওয়া হবে। এটাও ৫ বছরের রুট টু সেটেলমেন্ট। তারপরে আরেকজন হচ্ছে ১৮ থেকে ২৫ এর মধ্যে বয়স। ঠিক আছে? এইটা হচ্ছে ধরে নেন ইয়াং পারসন। এরা হচ্ছে হাফ অফ দ্য লাইফ ইউকে তে থেকেছে। এই ক্যাটেগরিতে যদি থাকে, এই ক্যাটেগরির বেসিসে যদি সে পেয়ে যায় ভিসা ২.৫ বছরের, তাহলে ২.৫ করে ২ বারে সে ৫ বছর কমপ্লিট যখন করবে, তখন সে সেটেলমেন্ট এপ্লাই করতে পারবে এবং পাবে। এই ২ গ্রুপের জন্য হচ্ছে ৫ বছরের রুট টু সেটেলমেন্ট এই ভিসাতেই, যেটা আপনারা পেয়েছেন সেটা। আবার ২৫ এর হ্যাঁ, বেশি আরেকটা হয়ে, করবো। ২৫ এর বেশি হয়ে কেউ এপ্লাই করেছে এবং সে ভিসা পেয়েছে ২.৫ বছরের, তাহলে তার জন্য হচ্ছে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। ঠিক আছে? তো আপনার এই বাচ্চার জন্য হচ্ছে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। রিগার্ডলেস তারা এখানে 10 ইয়ার্স লিখুক আর যাই লিখুক, এরকম আপনি নেক্সট আরেকটা এক্সটেনশন করবেন। তারপরে এই যে এই ফেব্রুয়ারি 2026 এ সে পেল আ ইন ইয়ে ২.৫ বছরের ভিসা, তাহলে ফেব্রুয়ারি 2031 সেই সময় গিয়ে
সে ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লাই করবে। অবভিয়াসলি তখন কিছু তার রিকোয়ারমেন্ট থাকবে, যেমন লাইফ ইন দ্য ইউকে B1, অথবা সেই সময় কি থাকে সেটা আপনি চেক করতে হবে, B1 এর জায়গায় কোনো পরিবর্তন আসে কিনা সেটা ফলো করে ইনডিফিনিট লিভ রিমেইন নিবে। তার পরবর্তীতে আপনি আবার চেক করবেন ব্রিটিশ সিটিজেনশিপের জন্য এলিজিবল কিনা। ততদিনে অবশ্য আপনারা ব্রিটিশ সিটিজেন হয়ে, কিন্তু সে আর তো চাইল্ড থাকবে না। দ্যাটস দ্য মানে ডিফিকাল্টিজ ইন দিস সিনারিও, ঠিক আছে? সো আমি তো এখন তো সে তো অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, সে এখন আসলে আপনি 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট আপনি প্রথমে নেন, দেন উই উইল সি হোয়াট উই ক্যান ডু ইনশাআল্লাহ, ঠিক আছে? আশা করি আপনি প্রশ্ন তো পেয়েছেন। আমি বললাম না যে আপনাকে আমি উত্তর যেটা দিব সেটা হয়তো আপনাকে মনে একটু কষ্ট দিয়ে দেওয়া হবে। বাট I have to follow the law, I have to follow the rule. I have no other choice. আমি নিজে বানিয়ে কিছু বলতে পারবো না। যদি বলি সেটা তো হবে রং অ্যাডভাইস। ঠিক আছে? তো রং অ্যাডভাইস দেওয়াটা তো জেনে শুনে উচিত না। ওকে, থ্যাংক ইউ আপনার কলের জন্য আপা। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.